নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন? প্রশ্ন রিজভীর। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফের বাড়তি মহড়া। সর্বশেষ জানাবো, স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এলেন শিক্ষক প্রতিনিধিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন? প্রশ্ন রিজভীর। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন এমন প্রশ্নও তুলেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এ ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকে শোভা পায় না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থান প্রাঙ্গণে এক দোয়া অনুষ্ঠানে রুহুল কবির রিজভী একথা বলেন। সরকারের নিরপেক্ষতার প্রসঙ্গ তুলে রুহুল কবির রিজভী বলেন, আমরা তো এও শুনছি সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এই বিএনপি নেতা বলেন, যদি এসব কথা আসে তাহলে গণতন্ত্রের জন্য আন্দোলন করা অন্যান্য রাজনৈতিক দল মনে করবে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, একটি মুক্ত পরিবেশে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে বিগত ১৬ বছরে এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলে ৫ আগস্ট আমরা পৃথিবী কাঁপানো বিজয় দেখেছি। এই আন্দোলনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। জনগণের প্রত্যাশা, এই সরকার নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে, গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি, যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। এটা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাদের কাছ থেকে শোভা পায় না। রিজভী যোগ করেন, যে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এ দেশের মানুষ অপেক্ষা করেছে, লড়াই করেছে, জীবন উৎসর্গ করেছে, সেই নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন, এটাই জনগণের জিজ্ঞাসা। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন আব্দুল আওয়াল মিন্টু। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, আওয়ামী লীগ অন্যায় ও সন্ত্রাস করেছে, তাদের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নেয়নি, এটা দুঃখের বিষয়। আওয়ামী লীগ দেশে যখন সরকার গঠন করেছে তখনই দেশকে দুর্বৃত্তায়ন ও অপরাধের দিকে ধাবিত করেছে, যার জন্য সবসময় দেশের রাজনীতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই এদের সবারই বিচার হোক। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা জনগণ বিচার করবে। শুক্রবার বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুল আওয়াল মিন্টু। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আব্দুল আওয়াল বলেন, বগুড়া একসময় উত্তরাঞ্চলের ব্যবসার ঘাঁটি ছিল। আমরা মনে করি বিভিন্নভাবে বৈষম্যের কারণে সেই সুযোগ সুবিধা বগুড়ার মানুষ পায়নি। ভবিষ্যতে বাংলাদেশের যথাযথ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন যেসব বিষয়ে বৈষম্য হয়েছিল সেগুলো দূর করে এই বগুড়াকে আবারও শক্তিশালী ব্যবসার কেন্দ্রে পরিণত করা হবে। এফবিসিসিআই-এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিনা কারণে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। ব্যবসায়ীরা যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিচার হওয়া উচিত। যারা অন্যায় করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ বা শাস্তি দিক, এ বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই দেশে কোনো প্রতিষ্ঠান বন্ধ না হোক। দেশে দ্রুত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হলে বিনিয়োগ হবে, উৎপাদন বাড়বে এবং শ্রমিকদের কর্মসংস্থান হবে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফের বাড়তি মহড়া। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স মহড়া অভিযান চালাবে। এই মহড়াকে বলা হচ্ছে অ্যাপস অ্যালার্ট বা অপারেশনস অ্যালার্ট। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফের পূর্বাঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিএসএফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে অ্যাপস অ্যালার্ট শুরু করার কথা ভাবা হয়েছে।
ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্তের সব স্থানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী রয়েছে সেখানে এই মহড়া হবে। বাড়তি নিরাপত্তার লক্ষ্যে এবং সীমান্তের তল্লাশি চৌকিগুলো আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এটি চালানো হবে। গত বুধবার এই অ্যাপস অ্যালার্ট শুরু হয়েছে এবং তা চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। এই অভিযানে কি থাকবে তাও ব্যাখ্যা করা হয়েছে বিএসএফ এর বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে এই সময়কালে বিভিন্ন ধরনের কসরত করা হবে, নজরদারি চালানো হবে এবং ভারত-বাংলাদেশ সীমান্ত বারবার নিয়ন্ত্রণ বিষয়ক কর্তব্য জোরদার করা হবে। ওই বিজ্ঞপ্তির অন্য একটি অনুচ্ছেদে অ্যাপস অ্যালার্ট সম্পর্কে আরও বলা হয়েছে, অ্যাপস অ্যালার্ট অনুশীলনের সময়ে সেনারা বিভিন্ন ধরনের গভীর নিরাপত্তা বিষয়ক মহড়া করবেন এবং অগ্রগতি এলাকায়ও তা করা হবে। এছাড়া সীমান্তে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অভিযানকে পদ্ধতিগত বৈধতা দেওয়া হবে। সীমান্তে বসবাসকারী মানুষের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক রবি গান্ধী সহ অন্য কর্মকর্তারা ইতিমধ্যে দিবারাত্রির এই কসরত খতিয়ে দেখেছেন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত অঞ্চল তারা ভবিষ্যতে পরিদর্শন করবেন। ওইসব অঞ্চলে অভিযানগত প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে তা দেখার জন্য কর্মকর্তারা অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া বিএসএফ এর কৌশলগত রক্ষী মোতায়েনের বিষয়টিও তারা খতিয়ে দেখবেন। রবি গান্ধী ইতিমধ্যে মাঠ পর্যায়ে বাহিনীকে প্রহরা বাড়াতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বাহিনীকে সতর্ক থাকার বার্তা দিয়ে বলেছেন, যেসব অঞ্চলে বেড়া নেই সেসব অঞ্চলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে নদীকেন্দ্রিক সীমান্তেও সতর্ক থাকতে হবে বলে বিএসএফ এর এডিজি বার্তা দিয়েছেন। স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এলেন শিক্ষক প্রতিনিধিরা। দশম গ্রেডে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় স্মারকলিপি জমা না দিয়ে ফিরে এসেছে। তারা বলেছেন, ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফিরে এসে এ কথা জানান আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি মাহবুবুর রহমান। তিনি বলেন, ডেকে নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নিয়ে যাওয়ার কথা বলে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা না থাকায় স্মারকলিপি জমা দেওয়া যায়নি। এই ঘটনায় আমরা অবাক হয়েছি। আপাতত আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিনিধি দলে ছিলেন মাহবুবুর রহমান, মোহাম্মদ লুৎফুর রহমান, মনিবুল হক বসুনিয়া, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান জুয়েল, বিজয় কর্মকার, শামীম নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি। এর আগে এদিন বিকেল ৩:৩০টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। পরে পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন তারা। এ সময় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তবে উপস্থিত পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। পরে বিকেল ৫টার দিকে যমুনার উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল।